আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। 21 রাতে আওয়ামী সরকারের সময় দীর্ঘ 1.5 দশক ধরে যেসব সাংবাদিকরা অপসাংবাদিকতা করে ক্ষমতার অপচর্চা করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী সরকারের পতনের পরেও তারা বহাল তবিয়াতে আছেন। শুধু তারাই নন, আবার নতুন এক শ্রেণীর সাংবাদিক আমরা দেখতে পাচ্ছি যারা সরকারের তল্পিবাহক হয়ে নানান ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এর শেষ কোথায়, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আমি আব্দুল নূর তুষার আপনাকে দিয়ে শুরু করতে চাই। অবস্থা কোনো পরিবর্তন দেখছেন? যে অপসাংবাদিকতার কথা আমরা বলছিলাম, অপসাংবাদিকতার মাধ্যমে যারা ক্ষমতার অবৈধ চর্চা করছিল, ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল, পৌঁছেও গিয়েছিল অনেক ক্ষেত্রে, তারা তো বহাল তবিয়াতে আছেন। যেটি আশা করা হয়েছিল যে এরকম একটি বিপ্লবের পরে অনেক জায়গাতে দৃশ্যমান সংস্কার আসবে বা মানুষের আচরণে পরিবর্তন আসবে, আশানুরূপ হয়নি বিষয়টি। এবং আপনি যাদের কথা বললেন, যারা বিগত সরকারের সঙ্গে প্রায় নির্লজ্জভাবে সহযোগিতা করেছিল এবং নানান ধরনের অনুষ্ঠানে তাদের এই নির্লজ্জতা প্রকাশ করেছিল, যার মধ্যে একটি হচ্ছে সংবাদ সম্মেলনগুলি। যতবারই বিগত প্রধানমন্ত্রী ফিরে আসতেন, সেই সংবাদ সম্মেলনে তারা প্রশ্ন নয়, তারা তেলের শিশি হাতে হাজির হতেন। এবং সেই যে প্রশ্ন নয় তেলের শিশি হাতে নিয়ে এসেছি, সেই অনুষ্ঠানগুলিতে যারা যেতেন আমি দেখলাম যে তারা ভালোই আছেন, তাদেরকে নিয়ে কেউ তেমন চিন্তিত নন এবং তাদের বিষয়ে কোনো শ্বেতপত্র প্রকাশিত হয় নাই। দুর্নীতি তো শুধুমাত্র আর্থিক দুর্নীতি না, দুর্নীতি শুধুমাত্র কত বিলিয়ন ডলার সেটি নয়। সবচাইতে বড় যে দুর্নীতিটি আমাদের বাংলাদেশে হয়েছে গত 16 বছর ধরে, সেটি হচ্ছে পরিকল্পিতভাবে মানুষের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। মানুষের চিন্তা, মানুষের ভাবনা, মানুষের সৌজন্যতা, মানুষের ভদ্রতা, মানুষের আবেগ সবকিছুকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এই জায়গাতে আমি বলবো যে এক ধরনের করাপশন করা হয়েছে, মানুষকে করাপ্ট করে ফেলা হয়েছে। চিন্তার জগতে এক ধরনের দুর্নীতি তৈরি করা হয়েছে এবং এটি তৈরির পেছনে আমি মনে করি গণমাধ্যমের একটি বড় ভূমিকা রয়েছে। আমি একের পর এক উদাহরণ দিতে পারবো। আমরা দেখেছি যে তারকারা সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন, তাদেরকে ধরে নিয়ে গিয়ে নির্বাচনের প্রচারণা করানো হয়েছে। পয়সা দিয়ে এক ধরনের তারকাদের নিযুক্ত করা হয়েছে যারা মানুষের স্কিল ডেভেলপমেন্ট করবেন, এই কথা বলে মূলত কত নির্লজ্জভাবে তল্পিবাহক হওয়া যায় সেই স্কিল ডেভেলপ করিয়ে দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে এমন ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে যে পরিবেশ প্রকৃত অর্থে কোনো সাংস্কৃতিক পরিবেশ নয়। আমার মনে আছে 7ই মার্চ একটা কনসার্টে একজন শিল্পী দাঁড়িয়ে এফ শব্দ যেটি রয়েছে ইংরেজিতে, সেটি ব্যবহার করে সবাইকে বললেন যে আর ইউ এনজয়িং দ্য এফ কনসার্ট। এবং এটি তারা করার পরও কিছু তাদের কোনো বিকার ছিল না, যেন এটাই হচ্ছে নতুন সংস্কৃতি। এবং এই যে নতুন একটি চেতনার নাম দিয়ে সংস্কৃতি তৈরি করে, চেতনা বিক্রি করে যে এক ধরনের সাংবাদিকতা করা হয়েছে, যেখানে আমরা দেখেছি সাংবাদিক যারা তারা ঈদের সময় ঈদই নিয়েছেন সরকারি পয়সায়, তারপরে হজে গিয়েছেন সরকারি পয়সায়, তারা বিভিন্ন সময় বিমানের আসন ভর্তি করে তারা এক ধরনের প্রমোদ আয়োজনে গিয়েছেন। এবং আমরা শুধু যে সরকারিভাবে তারা সুবিধা নিয়েছেন তাই নয়, আমরা বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ থেকে আইফোন নিতে দেখেছি, নানান ধরনের উপঢৌকন নিতে দেখেছি, প্লট ফ্ল্যাটের বিষয় দেখেছি। এবং আমরা দেখেছি জ্বালানি বিটের সাংবাদিকরা একসঙ্গে তারা মালদ্বীপে যাচ্ছেন। আমার খুব জানতে ইচ্ছা করে যে কত বেতন তারা পান আর কার পয়সায় তারা মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু এইসব প্রশ্ন করা যাবে না কারণ তারা সাংবাদিক। আমি মনে করি যে এই যে চর্চাটি তৈরি করা হয়েছে যে মানে বালু গরম তাওয়ার চেয়ে ঢাকনা গরম হাড়ির চেয়ে, এবং এক ধরনের সাংবাদিক তৈরি হয়েছিল যারা নিজেদেরকে মনে করতেন যে তারা ইনভিনসিবল। তো আমি মনে করি যে তাদের বেলায় কিন্তু কিচ্ছু হয়নি, এমনকি তাদের দুর্নীতির ব্যাপারে কোনো শ্বেতপত্র প্রকাশিত হয়নি। এবং তারা কি শুধু এই ধরনের দুর্নীতি করেছেন, এর বাইরেও তারা প্রচুর দুর্নীতি করেছেন। তাদেরকে আমরা দেখেছি দূতাবাসের পর দূতাবাসে গিয়ে পড়ে থাকতে, আমরা দেখেছি দূতাবাসের লোকজন নিয়ে মদ্যপানের আড্ডা তৈরি করতে, এবং সেগুলো নিয়ে কোনো কথাবার্তা হয়নি। এবং এগুলো নিয়ে যখন আমাদের মতো দু একজন, আমি আশরাফ ভাই কথা বলেছি, আমাদেরকে এক ঘরে করা হয়েছিল যাতে আমরা কেন এইসব বলবো, আমাদের এগুলো বলার অধিকার নাই। আমরা কোনো সরকারি অনুষ্ঠানে দাওয়াত পেতাম না, আমরা কোনো সরকারি পিঠা পুলি কাবাব পরোটার যেসব আয়োজন হতো আব্দুল নূর তুষার থেকে কোথাও কোনো বিচ্যুতি ঘটেছে আপনারা? মানুষ আব্দুল নূর তুষার হিসেবেই চেনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই সুবিধাভোগীরা আমাদেরকে বলার চেষ্টা করেছে যে আমরা
প্রচুর সুবিধা নিয়েছি, আমরা নাকি সুবিধা নিয়ে উল্টাপাল্টা বলছি। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, কারণ দুর্নীতি তারা করছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ তারা কথা বলছেন না। এবং আজকে যে বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে এক ধরনের অবক্ষয়ের কথা আমরা বলছি, একে অন্যকে গালি দিচ্ছেন, ফেসবুক এক ধরনের অশ্লীল কথাবার্তায় ভরে যায়, কেন এটি নিয়ে হাহুতাশ হচ্ছে, এই পুরোটার পেছনে কিন্তু এই গোষ্ঠী দায়ী। ভাড়া করা লোকজন রাখা হয়েছে, বট তৈরি করা হয়েছে লোকজনকে গালিগালাজ করানোর জন্য, লোকজনকে ট্র্যাক করে গালিগালাজ করা হয়েছে। মানে এমন ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে পরিবেশ কোনো সুস্থ পরিবেশ না। সাংবাদিক আশরাফ কাইস স্যার, আমরা যদিও এক ধরনের অস্বাভাবিকতা দেখেছি, যারা দুর্নীতিবাজ সাংবাদিক, হলুদ সাংবাদিক, তাদের বিচার অবশ্যই আমরা চেয়েছি এবং অবশ্যই সেটা প্রত্যাশা করেছি। কিন্তু এক ধরনের পুরনো অপসংস্কৃতি আমরা দেখলাম যে যাকে থেকে হত্যা মামলা দেওয়া হলো, বারবার আপনারা বলছেন যে এটা ঠিক হচ্ছে না, যা হোক দেওয়া হলো, ভাবছিলাম যে বিশাল কিছু হবে, কিন্তু হাতে গোনা ৩-৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কি আর কিছু ঘটেছে? ঘটেনি। এবং যেটি ভয় সেটি হচ্ছে যে আপনি দ্বিতীয় স্তরে এই মামলাগুলো আর যাবে কিনা সন্দেহ। তারা কেউ কেউ গরুর মালা গলায় দিয়ে বেরিয়ে আসবেন এবং তারা প্রচার করবেন তারা দুর্নীতিবাজ না, তারা স্বৈরাচার না, এবং তারা অনিয়ম করেনি, অন্যায় করেনি। ঠিক ১/১১ পরে এরকম উৎসাহ নিয়ে আমরা অনেক কিছু হতে দেখেছি এবং তার পরিণতি হয়েছে অত্যন্ত খারাপ। সেই অপশক্তিগুলো দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে আবার ফেরত এসেছেন। আমি ওই দৃশ্যটি আরেকবার বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য আমরা বলছি যে গত সরকারটি যত সৃজনশীল অপরাধ করেছে, আমাদের ওরকম সৃজনশীল মামলা করতে হবে এবং সৃজনশীল শাস্তির ব্যবস্থা করতে হবে। হত্যা মামলা কিরকম সৃজনশীলতার উদাহরণ ছিল? না, হত্যা মামলাটি অনেক গয়রাহা। দেখুন, আপনার সেই দফাদার চৌকিদার মডেলে আপনি যদি মামলা করতে থাকেন এবং ডিজিটাল চোরদের জন্য, অথবা যারা সংস্কৃতি বানিয়েছিল, যারা অপসাংবাদিকতাকে সাংবাদিকতা বলে আমাদেরকে মানতে বাধ্য করছিল, তাহলে তো আপনি সেই দফাদার চৌকিদার মডেলে তাদের বিচার করতে পারবেন না। দেখুন, আমরা প্রথমে সাংবাদিকদের যে 15 বছরের ঘটনা একটু বলি আপনাকে। দেখুন, তারা একটা সংঘবদ্ধ চক্র ছিল, তারা অপরাধীদের একটা গ্যাং ছিল। তারা তাদের কেন্দ্রস্থল অথবা প্রধান কার্যালয় বানিয়েছিল গণভবনকে, এবং তারা কেউ কেউ দেখা হলে বলতো ছোট আপা এটা বলেছেন, বড় আপা এটা বলেছেন। আমাকে একজন সাংবাদিক বলেছিলেন আমি কফি খাবো কিনা, উনি বলেছেন, আমি বলেছি হ্যাঁ চলেন এই কফি শপে যাই, উনি বলেছেন চলেন গণভবনে গিয়ে খাই। মানে ওই কফি খাওয়ার ব্যাপারটিও তাদের গণভবনে। তার মানে হচ্ছে যে প্রধানমন্ত্রীর বাসভবন অথবা তার কার্যালয় কিছু গ্যাংস্টারদের, কিছু অপরাধীর স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তারা কেউ সাংবাদিকতা করে সেই পর্যন্ত যায়নি। তারা তাদের নিউজ রুমে কি করে ফেরত যেতেন, আমি তখনও প্রশ্ন করতাম। ওই প্রেস কনফারেন্স থেকে কোনো সুস্থ মানুষ তার কর্মস্থলে ফেরত যেতে পারেন না। ওই প্রেস কনফারেন্সে কিছু অদ্ভুত চেহারার লোক, চিকচিকে তেলতেলে চেহারার লোক, প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি বলতেন। বিনিময়ে তাদের প্রতিটি মন্তব্যের মূল্যমান ছিল। কোনোটির কারণে পূর্বাচলে প্লট, কোনোটির কারণে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সাথে যাওয়া, কোনোটির কারণে অন্যান্য বাণিজ্যিক সুবিধা পাওয়া। এই চক্রটির অধিকাংশ ব্যক্তি সাংবাদিকতার লেশমাত্র তাদের মধ্যে ছিল না। তাদেরকে আমরা সাংবাদিক বলে তাদের ব্যাপারে আমরা যেন নরম অনুভূতি তৈরি না করি, এটি খেয়াল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে তারা বিভিন্ন ব্যবসায়ী চক্রের সাথে, ডিপ্লোমেটদের সাথে, গোয়েন্দা সংস্থার সাথে, ডিজিএফআই এর সাথে একাত্ম হয়ে বাংলাদেশের পুরো ফ্যাসিবাদী শাসন কায়েম এবং সেটিকে কন্টিনিউ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। দেখুন, আমি প্রায় ভাবতাম যদি আমাকে কখনো, যদিও ডিজিএফআই আমাকে অনেকবার ডেকেছে কিন্তু আমি অন্তত বাসায় ফিরতে পেরেছি, কেউ যদি আমার বাসায় এসে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে, আমি কোনো না কোনো সাংবাদিকের চেহারা দেখতাম ওই গ্রুপের সাথে। কেননা ঠিক ৭১ সালে যেরকম করে রাজাকার আলবদর আল শামসরা পাক আর্মির সাথে গিয়েছিল, আমাদের সমাজে কিন্তু শেখ হাসিনার শাসনের শেষ সময়কালে ব্যাপারটা ওই জায়গায় গিয়েছিল। মানে আপনার পেশার লোক আপনাকে ধরিয়ে দিতে আসবে, কেন আপনি প্রতিবাদ করছেন, কেন আপনি কথা বলছেন। আমাদের অনেক পরিচিত লোকজন ছিল ওই সংঘবদ্ধ চক্রটির ভেতরে। তারা এও বলতেন যে আমাদের কিন্তু এখন সেন্সাসে ফেরত আসা উচিত, কেননা সরকারটি পৃথিবী যতদিন টিকে থাকবে হয়তো ততদিন টিকে থাকবে। কাজেই তাদের এই ধরনের আত্মম্ভরিতা, এই ধরনের নির্লজ্জ বক্তব্য, এবং তারা অন্য সবাইকে কোনো না কোনো অপরাধে যুক্ত করতে পারলে তাদের জীবন সার্থক বলে মনে করতেন, নারী পুরুষ নির্বিশেষে। দেখুন, ডিজিএফআই থেকে একটি চ্যানেলে
100টা শাড়ি যেত ভারতীয় একটি শাড়ি প্রতিষ্ঠান থেকে ওই নিউজকাস্টারদের জন্য। আপনি ভেবে দেখেন, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তার টার্মস অফ রেফারেন্স বা ম্যান্ডেটের মধ্যে কি আছে একটি নিউজ চ্যানেলে শাড়ি পাঠানো? সেই নিউজ চ্যানেলের মালিক উনি মানে অনেক অনেক ঘটা করে সেগুলো পরিবেশন করতেন নিউজ চ্যানেলের কর্মীদেরকে অথবা নারী সংবাদ পাঠিকাদেরকে। আচ্ছা, তার মানে হচ্ছে যে তাদের যে পার্টিগুলো আমরা দেখতাম সেখানে সাংবাদিকতা নিয়ে কোনোদিন কোনো ডিসকাশন আমি শুনিনি, কেননা তারা সাংবাদিকতাকে অপসাংবাদিকতায় রূপান্তর করে সেটিকে একটি বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিলেন। দেখুন, আজকে আপনাকে বলি, শুধু যে সাংবাদিকরা এই কাজ করেছেন তা না, আমরা যেটি বলে থাকি যে ফ্যাসিবাদের বিপণনের কাজটি করেছিল সফট ন্যারেটিভ যারা বিপণন করতে পারেন, তারা কিন্তু আমাদের চোখে নাট্যকার, লেখক, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞাপন নির্মাতা, ইভেন্ট ম্যানেজার, এরা যারা সিআরআইয়ের সাথে কাজ করেছে, সিআরআইয়ের প্রোপাগান্ডার অংশ হয়েছে, যারা বিদ্যুৎ সপ্তাহ ঘটা করে পালন করেছে, যারা পলকের ডিজিটাল কর্মকাণ্ডের অংশীদার হয়েছে, একেবারে তারা কিন্তু আপনি যেই হতাশা দিয়ে শুরু করলেন, তাদেরকে আমরা কোনো আইনের আওতায় আনতে দেখিনি, শাস্তি পেতে দেখিনি, প্রতিষ্ঠান থেকে তাদেরকে বিচ্যুত হতে দেখিনি। তারা অনেকটা এখনো সংঘবদ্ধ, তারা কেউ কেউ তাদের প্রতিষ্ঠান চালাচ্ছেন, তারা কেউ কেউ নির্লজ্জের মতো সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছেন, এবং তাদের কাউকে কাউকে কারণ বাজারের সবজি বিক্রেতারা আইডেন্টিফাই করেছে এবং তাকে হেনস্থা করেছে, তাই তো? কেননা কখন করে? যখন বিক্রেতারা দেখতে পায় যে তাকে আপনি প্রচলিত আইনে আটক করছেন না তার অপরাধ সমূহের কারণে। ধরেন কেউ যদি বিডিআর হত্যাকাণ্ডকে লাইভ প্রচার করে সেই হত্যাকাণ্ডকে আরো লম্বা করে থাকে, সেই সময় সেনাবাহিনীর কর্মকর্তারা মারা যাচ্ছিলেন, এবং পৃথিবীতে আর কোনো নজির আছে কিনা আমি জানি না, একজন সংবাদকর্মী তার বুম নিয়ে বিডিআর হত্যাকাণ্ডের লাইভ সম্প্রচার করেছেন, সেনাবাহিনীর প্রতি ঘৃণা ছড়িয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের পক্ষে জনগণকে চিরা মুড়ি গুড় নিয়ে আসতে আহ্বান জানিয়েছেন এলাকাবাসীকে। প্রশ্ন করি আশরাফ কাইস স্যার, আপনি মুন্নী শাহের কথা বলছেন, আমাদের উচ্চারণ করতে সমস্যা নেই, আপনিও নিশ্চয়ই একমত, এবং তিনি তার যে উস্কানি আমরা দেখেছিলাম বিডিআর হত্যাকাণ্ডের সময়, তার পরবর্তীতে নানান বিতর্কিত কর্মকাণ্ড তার আমরা জানি। আমার প্রশ্ন হচ্ছে যে তার বিরুদ্ধে 4টি মামলা ছিল, জি, এর মধ্যে হত্যা মামলা ছিল, আমরা হত্যা মামলা আমি কাউন্টিং আনতে চাই না, আমি ব্যক্তিগতভাবে, যাই হোক ছিল তো 4টি মামলা, তাকে আটক করা হলো না কেন? এবং আটক করলো না ঠিক, পুলিশের যে ভাষ্য তাকে উদ্ধার করা হয়েছে উন্মত্ত জনতার কাছ থেকে, এটা পুলিশের ভাষ্য, কেন থানা পর্যন্ত নিয়েও তাকে গ্রেপ্তার করা হয়নি এই কথা পুলিশ বলছে, এবং তাকে ওইখান থেকে ছেড়ে দিল, তাও আবার একটা মিনিমাম ফর্মালিটিস থাকে যে আদালতে উঠিয়ে জামিন নিয়ে আসতো, তাও কোনো সে থাকতো না যে আইনি প্রক্রিয়ায় তিনি জামিন নিয়েছেন। এই ঔদ্ধত্যটা তার ব্যক্তি পাওয়ার থেকে, নাকি এটা সীমান্তের ওপার থেকে কোনো ধরনের নির্দেশনা আসতে পারে? দেখুন, আপনি যে মুন্নী শাহের কথা বলছেন, উনি সাংবাদিকতার মানদণ্ডে অত্যন্ত নিচু মানের সাংবাদিক, এবং আমরা গত 15 বছরে অনেক নিচু মানের সাংবাদিককে তারকা সাংবাদিক হতে দেখেছি, এবং অনেক নিচু মানের সাংবাদিককে অনেক ক্ষমতাবান মানুষ হতে দেখেছি, অনেক নিচু মানের সাংবাদিককে বিদেশের দূতাবাসে চাকরি নিতে দেখেছি। তার মানে তারা কোনো গুণগত মানে ভালো মানুষকে তারা কোনো কাছে যেতে দিত না, এবং তাদেরকে বরং আপনার মানে কালিমা লেপন করতো তাদের সাহসের জন্য বা প্রতিবাদের জন্য, এবং তারা উল্টো বলতো যে ওই যারা প্রতিবাদ করছে তারা নাকি বিএনপি বা হাওয়া ভবনের সাথে ঘনিষ্ঠ। অথচ এই যে মুন্নী সাহা অথবা এরকম যে আরো 10টা নাম আমরা এখন বলতে পারবো, এখন শোনেন, ওই দিনের ঘটনাটি হচ্ছে আমার ধারণা তার কর্মস্থল থেকে বেরিয়ে উনি জনতার হাতে পড়েছিলেন, বিশেষ করে সবজি বিক্রেতাদের হাতে পড়েছিলেন। পুলিশ হয়তো তাকে রক্ষা করেছে, নাহলে হয়তো তার আরেকটু বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেত। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, এবং শুধু 4টি হত্যা মামলার কথা আমি বলছি না, তার পেশাগত অদক্ষতা এবং অপকর্ম, এবং আপনি যে বিদেশি রাষ্ট্রের কথা বলছেন, প্রতিবেশী রাষ্ট্রের কথা বলছেন, এইসব ব্যাপারেও যদি তার অন্তর্ভুক্তি থেকে থাকে সেটি গভীর তদন্ত করা দরকার। কেননা আমরা এই যে গোয়েন্দা সংস্থাটি রয়ের কথা বলছি, তার যে জাল বাংলাদেশের নাগরিক সমাজ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং মিডিয়ার মধ্যে বিস্তৃত ছিল, কিংবা এখনো আছে, সেটি কিন্তু পরিষ্কার। আজকে প্রতিদিন আমাদের ঘুম ভাঙে ভারতের প্রোপাগান্ডা এবং মিথ্যাচার নিয়ে, সেটি বিপণনের দায়িত্ব কিন্তু এরা এখনো পালন করে যাচ্ছেন, এবং যারা আটক হয়েছেন বা মানে আত্মগোপনে আছেন তারাও সেটি করছেন। এখন আপনি যে মুন্নী সাহার কথা বলছেন, তার যদি শুধুমাত্র বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে তার অবদান, সে ওই সময় 15-11টার সময় বা 10:30টার সময়, ঘটনার 1-1.5 ঘন্টার মধ্যে সেই ওই স্থলে সে পৌঁছে গেল কি করে? তার যদি যোগসাজশ নাই থাকে, তারপরে সেই অডাসিটি যেটি দেখালো, যেটি জেনারেল মঈন
আরো বিস্তৃত বলেছেন। তার জন্য আমরা তাকে কি গত আইনের আওতায় এনেছি? আপনি খেয়াল করে দেখুন কত নিম্নমানের এবং উদ্দেশ্যপূর্ণ সাংবাদিকতা এরা করেছে। মাহফুজ আনাম তাকে একটি ইন্টারভিউ দিয়েছেন, তারপরে ওনার বিরুদ্ধে ৭৬টি মামলা হয়েছে। ওই ভদ্র মহিলা মাহফুজ আনামকে দিয়ে, মাহফুজ আনাম ওই কথাটি বলেছেন, তাকে এমন করে ইন্টারপ্রেট করেছেন। এবং আপনি জানেন সেই মহিলার ব্যাপারে এও অভিযোগ হয়েছে যে শেখ হাসিনাকে নিউ ইয়র্কে তার কক্ষে যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদেরকে আমরা দেখলাম নির্লজ্জের মতো সাংবাদিকতার বয়ান বিপণন করতে এবং অপসাংবাদিকতাকে সাংবাদিকতা বলতে, এবং এটির সংখ্যাই কিন্তু তখন বেশি ছিল। আপনি খেয়াল করে দেখেন যে আমরা প্রধানমন্ত্রীর সাথে যদি ৪৬ জনের একটি ছবি দেখি, যেটি এই অভ্যুত্থানের ৭ দিন আগে তোলা, এদিকে ২৩ জন, এদিকে ২৩ জন, এই প্রত্যেকটা চেহারা তো পরিচিত। বাংলাদেশের গণমাধ্যম যেই পরিমাণ বিধ্বস্ত হয়েছে, তুষার ভাই ঠিকই বলছিলেন, সবসময় কিন্তু অর্থনৈতিক না, নৈতিক মানে পেশাদারিত্বের জায়গায় সেটি তো পুনর্নির্মাণ করা দরকার। এবং এই লোকগুলো আমি মনে করি তাদের নিজ থেকে সামনে এসে ক্ষমা চাইতে হবে তার অপরাধের জন্য, এবং কেউ কেউ তার নিজের শাস্তি নিজেকেও দিতে পারেন যদি আইন প্রয়োগকারী সংস্থা ওটি নাও করে থাকেন। আব্দুল তুষার, আপনার কি মনে হয় যে আশরাফ কায়সার দাবি করছেন বা মনে করছেন যে ক্ষমা চাইতে হবে, সেরকম কখনো সময় আসবে কিনা? আর সাথে সাথে একই প্রশ্ন যে এটা অনেকের কাছে মিস্ট্রিয়াস, মুনীর সাহা প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন, তাকে এই জন্য ছেড়ে দেওয়া হয়েছে, নারী সাংবাদিক বিধায়। আমি যদি প্রশ্ন করি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাই তো সাবেক বিচারপতি, তাকেও তো আমরা জানি যে তাকে আটকের পর কেউ বা কারা একটা বিশেষ জায়গায় তাকে আঘাত করেছিল, প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেলেন, তিনি হার্টের রোগী। আমি মানিক সাহেবকে আমি ডিফেন্ড করছি না, আমি এক্সাম্পল দিচ্ছি। কই তখন তো এই ন্যারেটিভ আসেনি পুলিশের পক্ষ থেকে যে তিনি অসুস্থ হয়ে যেন তাকে জামিন দেওয়া হলো বা ছেড়ে দেওয়া হলো। মুন্নী সাহার ক্ষেত্রে কেন এটি করা হলো? এই উত্তর তো যারা তাকে আটক করেছিলেন তারা দিতে পারবেন। আমি শুধু যেটা বুঝেছি সেটি হচ্ছে যে আমি পুরো বিষয়টার মধ্যে এক ধরনের রহস্য উপলব্ধি করেছি। এক হচ্ছে যে হঠাৎ কারওয়ান বাজারে কি কাজে সে উপস্থিত ছিল, ধরে নিলাম বাজার করছিল না, বলা হচ্ছে ওটি তার কর্মস্থল, এক টাকার খবর নামে একটা প্রতিষ্ঠান চালায়। তো যদি তার প্রতিষ্ঠানে বা কর্মস্থলে সে গিয়ে থাকে, সে তো রোজই যায়। হঠাৎ এই এত মাস পরে, ২-৩ মাস পরে হঠাৎ সবজি বিক্রেতা তাকে সেদিনই চিনলো, তাকে না চেনার তো কোনো প্রশ্ন নাই। তো পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে নিউজ যেভাবে আগে তৈরি করা হতো, আবার ওই ধরনেরই আমি একটি গন্ধ পেয়েছি যে নিউজ তৈরি করা হচ্ছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই ঘটনার মধ্যে দিয়ে এক ধরনের ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে, এবং তার পরবর্তী যে ঘটনার ক্রমধারা তাতে দেখা যাচ্ছে যে প্যানিক অ্যাটাক হয়েছিল বলে দাবি করা হচ্ছে। পুলিশ ধরলে প্যানিক অ্যাটাক হবে না তো কি করলে প্যানিক অ্যাটাক হবে? সিনেমা দেখতে গিয়ে প্যানিক অ্যাটাক হবে? পুলিশ প্যানিক অ্যাটাক করে লোকজনকে ছেড়ে দেয়, এত ভালো পুলিশ তো আমাদের দেশে কখনো ছিল আমরা জানতাম না। তাহলে প্যানিক অ্যাটাক হলে যদি লোকজনকে ছেড়ে দেয় তাহলে তো আরো বহু লোককে ছেড়ে দেওয়ার কথা ছিল, তাই না? তো এইগুলো হচ্ছে, আমি বলবো যে ওই একই ধরনের যারা পাণ্ডুলিপি লিখতেন, খুব পাণ্ডুলিপি লেখকরা খুবই অযোগ্য, এবং তারা এমন পাণ্ডুলিপি লেখেন যে এটি পাণ্ডুর বর্ণ ধারণ করে। আপনি জানেন যে পাণ্ডুর বর্ণ হচ্ছে জন্ডিস, তো এই জন্ডিস আবার ইয়েলো সাংবাদিকতা। তো এই যে পাণ্ডুর স্ক্রিপ্ট লেখা হয়, এগুলো আমাদেরকে হতাশ করে না, শুধু আমাদেরকে মাঝে মাঝে একটু হাসায়ও। তো এই পুরো ঘটনাটার মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে তাকে আটক করা হয়েছে আসলে বলে নাই, বলেছে উদ্ধার করা হয়েছে। তো কাউকে উদ্ধার করে না, তাকে উদ্ধার করেছে। আবার যার নামে 4টি মামলা রয়েছে, আবার মামলা ক্ষোভের মধ্যে পেয়েও আবার আটক করে না। না, সে তো পলাতক ছিল না। না, আমি বলছি যখন থানাতে নিয়ে যাওয়া হলো তখন তাকে অ্যারেস্ট দেখাতে পারতো। যে প্রতিদিন অফিসে যাচ্ছে বা বিভিন্ন সময় অফিসে যাচ্ছে, তাকে তো পুলিশের খুঁজে না পাওয়ার তো কোনো কারণ নাই। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে গত 16 বছরে। এই জন্ডিস সাংবাদিকরা বা এই দুর্নীতিগ্রস্ত সাংবাদিকরা ভালো সাংবাদিক তৈরি হতে দেয় নাই। সাংবাদিক কিভাবে তৈরি হয়? সাংবাদিক তৈরি হয় সাহসী সাংবাদিকতার মধ্যে দিয়ে, সাংবাদিক তৈরি হয় স্কুপ নিউজ করার মধ্যে দিয়ে, সাংবাদিক তৈরি হয় এমন কোনো ঘটনাকে তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সংবাদটা এমনভাবে পরিবেশন করে যাতে করে মানুষ তাকে সাংবাদিক হিসেবে আলাদা করে চিনতে পারে। আপনি গত 16 বছরে 10 জন নতুন সাংবাদিকের নাম বলতে পারবেন না
যাদেরকে মানুষ চিনতে পেরেছে। যে মুন্নি সাহা বা যে জয় মামুন বা অন্যদেরকে আজকে আমরা চিনি, এই 21 টিভির সাহসী সাংবাদিকতার কারণে, 21 টিভির কারণে কিন্তু আমরা তাদেরকে চিনি। এক দল তরুণ সাংবাদিক তৈরি হয়েছিল একটা সময় বাংলাদেশে। সেই একই সরকার, মানে একই দলীয় শাসনের সরকার কি করলো, পরবর্তী 16 বছর ধরে বাংলাদেশে সাংবাদিকতাকে হাতে ধরে বিনষ্ট করলো। কোন সাংবাদিক তো বটেই, কার্টুন আঁকলে ধরে নিয়ে গেছে, সমালোচনা করলে ধরে নিয়ে গেছে, ব্যবসায়ীর বিষয়ে সংবাদ করেছে। এটা এমন কোনো ব্যাপারই না, ব্যবসায়ীদের বিষয়ে সংবাদ হয় সারা দুনিয়াতে। ট্রাম্প প্রেসিডেন্ট, তার নামে সংবাদ হয়, তাকে ধরে নিয়ে গেছে। এবং এক ধরনের প্রকাশ্য নির্যাতনের মধ্যে দিয়ে অন্যদেরকে সাবধান করে দেওয়া হয়েছে যে তোমরা সাবধান, কোনো কিছু লিখবে না, কোনো কিছু বলবে না। এবং সাংবাদিকতার টুটি চেপে ধরে সাংবাদিকতার নামে এক প্রহসনের আয়োজন করা হতো। আমি বারবারই বলবো, এই সংবাদ সম্মেলনগুলি আপনি দেখবেন এই প্রহসনের মধ্যে দিয়ে কিন্তু তার পতন হয়েছে। এবং এই প্রহসনের এই সংবাদ সম্মেলনের মধ্যে একজন প্রশ্ন করে বসলো, যে প্রশ্ন থেকে আগুন জ্বলে গেল। মনে রাখতে হবে যে গৃহস্থের কিন্তু আসলে একদিন, এবং সেই গৃহস্থ তো আমাদের বাংলাদেশের মানুষ। এবং আজকে যে পরিস্থিতিটা আপনি দেখবেন, আমি মনে করি যে এখনো আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে সাংবাদিকরা কি ক্ষমা চাইবেন যারা এই অন্যায়গুলি করেছেন। এই অন্যায়গুলি যারা করেন তাদের মধ্যে ক্ষমা চাওয়ার প্রবণতাটাই নাই, সেটা দেখছি। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই যে শুরু, এই শুরু কিন্তু এখন থেকে না। সাংবাদিকদেরকে এইভাবে করাপ্ট করে ফেলার যে বিষয়টি, এটি কিন্তু স্বাধীনতা পরবর্তী কাল থেকে শুরু হয়েছে। অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ আব্দুল গফফার চৌধুরী, তাকে সবাই শ্রদ্ধা করেন, কিন্তু বহু সমালোচনা তার নামে ছিল যে তিনি যখন ঐতিহাসিক ঘটনা বর্ণনা করেন তখন ঐতিহাসিক চরিত্ররা সমৃত থাকে, উনি ছাড়া সেটা সত্যতা যাচাই করার আর কোনো উপায় থাকে না। এবং আপনি দেখবেন যে সাংবাদিকদেরকে সুবিধা দেওয়ার যে প্রক্রিয়াটা, এই ব্যাপারটা কিন্তু স্বাধীনতা পরবর্তী কাল থেকে শুরু হয়েছে, এবং এটা কখনো শেষ হয়ে যায় নাই। আমরা দেখেছি এরশাদের স্বৈরাচারের সময় দেশি সাংবাদিকদেরকে তো প্রমোট করা হয়েছে এই ধরনের যারা অন্যায়কারী। বিদেশি সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাসকে ধরে নিয়ে এসে তাকে দিয়ে বই লেখানো হয়েছে ইতিহাসকে নানানভাবে বিকৃত করার জন্য। তারপরে আবার যখন আমরা দেখেছি পরবর্তী সময় তথাকথিত গণতন্ত্র আমরা পেয়েছিলাম, সেই গণতন্ত্র সাংবাদিকদেরকে নানাভাবে সবসময় করাপ্ট করার একটা চেষ্টা তাদের মধ্যে ছিল, এবং সাংবাদিকদেরকে হাতে নিয়ে কাজ করানোর একটা প্রবণতা ছিল। আপনি দেখবেন যে যে সাংবাদিকরা আরিফিন শুভর প্লট নিয়ে রিপোর্ট করছেন, সেই সাংবাদিকরা তাদের নেতারা যে প্লট নিয়েছেন সেটা নিয়ে কোনো রিপোর্ট করছেন না, এবং সেইখানে কারা কারা প্লট পেয়েছেন সেটার কোনো হিসাব কিন্তু তারা দিচ্ছেন না। প্রেস ক্লাবের সদস্য হওয়া না হওয়া নিয়ে যে একটা দুর্নীতি, সেই দুর্নীতিও কিন্তু তারা বন্ধ করতে পারেন না। এবং আজকে দেখেন এই ঘটনাগুলি বারবার উঠে আসছে, এক পক্ষ প্রেস ক্লাবে ঢুকলে আরেক পক্ষকে বের করে দিচ্ছে। সাংবাদিকরা নিজেরাই তো তাদের নৈতিকতার জায়গাটিকে নষ্ট করে দিয়েছেন। আজকে কোনো শ্রদ্ধেয় সাংবাদিক, যেটা আগে ছিল যে আমরা এবিএম মুসার কথা জানি, আমরা এনায়েতুল্লাহ খানের কথা জানি, আজকে দেখবেন যে সেই রকম কোনো শ্রদ্ধেয় সাংবাদিককে আমরা খুঁজে পাই না আমাদের পত্র পত্রিকা টেলিভিশন কোথাও। এটি কিন্তু ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, কারণ স্বৈরাচারের ধর্মই হচ্ছে সে কোথাও নৈতিক মানদণ্ডে উচ্চ ব্যক্তিদেরকে থাকতে দেবে না, কারণ থাকতে দেওয়া মানেই হচ্ছে স্বৈরাচার প্রতিবাদের সম্মুখীন হবে। এবং সারা দুনিয়াতে স্বৈরাচার যে কাজগুলি করে তার মধ্যে প্রথম কাজ হচ্ছে সে প্রতিষ্ঠান ধ্বংস করে, কারণ প্রতিষ্ঠান মানেই হচ্ছে চেক এন্ড ব্যালেন্স, এবং এটি কিন্তু সিস্টেম্যাটিক্যালি আওয়ামী লীগ করেছে। যে স্টার সাংবাদিকদের কথা বলছিলেন, সাম্প্রতিক সময়ে যে স্টার সাংবাদিকদের মধ্যে যাদের অন্তত মানুষ কিছু মানুষ হলেও চেনে, তাদের উৎপত্তি বা সৃষ্টি 21 টেলিভিশন থেকে, আবার তাদের কারণে এই 21 টেলিভিশনের চেয়ারম্যানকে 2.5 বছর কারাগারে থাকতে হয়েছে, টেলিভিশন দখল করা হয়েছে। এইগুলো আমরা কোন ফরম্যাটে ফেলবো? বিশ্বাসঘাতকতা? এটি শুধু বিশ্বাসঘাতকতা না, এটি লোভ। কারণ স্বৈরাচার আরেকটি ধর্ম হচ্ছে আপনার মধ্যে লোভ তৈরি করতে হবে। লোভ তৈরি করা না পর্যন্ত তো আপনি অন্যায় করবেন না। ফলে যেটি সে করবে সেটি হচ্ছে যে আমি এখানে বসে আছি, আশরাফ কায়সারকে একটা প্লট দেবে, তখন আমি বলবো আশরাফ ভাই পেলেন, আমি পাবো না, তখন বলা হবে আশরাফ এটা করেছে, এবার তুমি এটা করো। আমি যখন আবার তার কাছে যাব, সে বলবে আমাকে একটা প্লট দিয়েছে ভাই, আমি তো অনেক কিছু করেছি, আমার তারও পাওয়ার কথা ছিল। এই যে নিজেদের মধ্যে লোভের প্রতিযোগিতা, এটা তারা তৈরি করেছে। আজকে তাকে পারে নাই, আমাকে পারে নাই, কিন্তু বহু মানুষকে তো তারা পেরেছে, এবং যাদেরকে পেরেছে তারা কি 1-2 কোটি টাকা শুধু প্লট বাণিজ্যে ছিল? সাংবাদিকদের একটা বড় পেশা ছিল তদবির করা, এবং এই তদবিরকারী সাংবাদিকদেরকে আমরা চিনি। বিভিন্ন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদেরকে পোষা হয়েছে, পালা হয়েছে, এবং বলে দেওয়া হয়েছে অমুক সাংবাদিককে এই কাজটি দেবেন। আমরা দেখেছি পুস্তক প্রকাশনা নিয়ে একটা 20 কোটি টাকার দুর্নীতির একটা অভিযোগ এসেছিল, এবং সেই অভিযোগ যারা করেছিলেন দুই পক্ষ একই দলের লোক,
এবং সরকারি পুস্তকের কপিরাইট নিজের নামে নিয়ে গিয়ে সেটা প্রিন্ট করে আবার সরকারের কাছে বিক্রি করা, এইরকম দুর্নীতি আমরা করতে দেখেছি। আমরা দেখেছি সাংবাদিক সাহেব মুরাল বানাচ্ছেন, সাংবাদিকের কাজ মুরাল বানানো, মেলার কাজ করছে, স্টল দিচ্ছে। এবং শুধু তাই না, আমরা দেখেছি যখন জন্মশতবার্ষিকী হয়েছে, সেই জন্মশতবার্ষিকীতে বিভিন্ন সাংবাদিকরা সেই কমিটির মধ্যে ঢুকে হেন কাজ নাই করেন নাই, তারা স্ক্রিন আমদানি করছেন, ভিডিও স্ক্রিন, তারা আপলোড এবং ডাউনলোড করবেন ইউটিউবে, সেটার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ নিয়েছেন। এবং বলা হয়েছে যে ইতিহাস আপলোড এবং ডাউনলোড করা হবে, এই জন্য কয়েক কোটি টাকা লাগবে। তা আমি একজনকে প্রশ্ন করলাম যে ভাই তোমরা এত কোটি টাকা চাইছো কেন? সে বলল আপনি অন্যদেরটা দেখতে পান না, আমারটা তো হচ্ছে কম। সাংবাদিক আশরাফ স্যার, আপনার কাছে প্রশ্ন থাকবে, আমি উত্তরটা নিবে একটা ছোট বিরতি পরে। অন্য বিষয় যাব, তারপরেও মনীষ সাহা সম্বন্ধে মানুষের মনে যথেষ্ট কৌতূহল, এবং অনেকে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের যে উত্তেজনা সেটির সঙ্গে অনেকে মেলানোর চেষ্টা করছেন যে তিনি হিন্দু বিধায় কি ধরা হলো না, মানে এটাকে নিয়ে আবার ভারত কোনো ধরনের খেলা খেলতো, কিছু হলেই তো মানে মুসলমান ধর্মের বাইরে কেউ কোনো কিছু করলেই সেগুলোর সংখ্যালঘু কোটায় ফেলা হচ্ছে। আবার মনীষ সাহাকে আটকের পর যদি ভারত এই ধরনের ধোঁয়া তুলতো যে সংখ্যালঘু নির্যাতনের নতুন উদাহরণ, আসলেই তেমন কিছু কি না? আমি আপনার কাছে উত্তরটি নিব একটা ছোট বিরতি পর, দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছে দুর্নীতিবাদ সাংবাদিকদের অবৈধ ক্ষমতা চর্চার বিষয়ে। আলোচনা রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, যে প্রশ্নটি আপনার কাছে বিরতি আগে ছিল, মনীষ সাহাকে আটক করা হলে আসলে আবার সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়াটি তোলা হতো কিনা ভারতের পক্ষ থেকে? দেখুন, আপনি যদি আপনার কাজের বুয়াকে চাকরি থেকে বিচ্যুত করেন, ওইটাও ভারত একটি প্রেস রিলিজ দিতে পারে। পরিস্থিতি এখন ওই জায়গায় গেছে, কারণ ভারতের দরকার প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইস্যু তৈরি করা, অরাজকতা করা, অস্থিতিশীল করার ইস্যু তৈরি করা। ধরেন এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে হঠাৎ করে মাটি ফুঁড়ে বেরিয়ে আসলেন, এই ব্যানারটি তৈরি করেছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি তার পেছনে চট্টগ্রামের যে আওয়ামী লীগ নেতারা এবং নওফেল এবং নাসির এরা যুক্ত, এবং তারা একে সারফেস করেছেন এবং ব্যানার দাঁড় করিয়েছেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। তার আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছিলেন। দেখুন, এবারের সত্যি হচ্ছে 100 দিনে হিন্দু কার্ড জমেনি, কেননা 100 দিনে এমন কোনো ঘটনা ঘটেনি। 32,000 পূজা মণ্ডপে 32টি ইনসিডেন্টও হয়নি। কিন্তু ভারতের জন্য এটা জরুরি। আপনি জানেন যে এটি আওয়ামী লীগের রাজনীতির জন্য জরুরি, বিজেপির রাজনীতির জন্য জরুরি। এরকম একটি উর্বর গ্রাউন্ড, সংখ্যালঘু গ্রাউন্ড, এটা পৃথিবীতে দুটি দেশ একসাথে উপভোগ করে, আর কোথায় আছে? কাজেই আমি বলবো যে মুন্নী সাহার ক্ষেত্রে আপনি যেটি বলছেন এই জিনিস উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি মুন্নী সাহার উসিলায় বলি, আমরা তো দেখতে চেয়েছিলাম যে ইকবাল সোবহান চৌধুরী বিরত থাকবেন, উনি অ্যাড করতে যাবেন না, এবং অন্যান্য টিভির প্রতিষ্ঠানে যারা, যেই সম্পাদকরা অগাস্টের প্রথম সপ্তাহে বলছিলেন যে এরা দুষ্কৃতকারী, এরা জঙ্গি, এরা জামাত, এরা হিজবুত তাহরিয়ান, অল দিস, তো তারা আবার কোন লজ্জায় ওই প্রতিষ্ঠানে কাজ করেন? তাদের মালিকরা, আপনাকে খেয়াল করতে হবে যে সে যে পেশাদারি সাংবাদিককে নিয়োগ করেছিলেন তার প্রতিষ্ঠান চালানোর জন্য, উনি আসলে তাকে ডুবিয়েছেন, উনি তাকে পক্ষপাত দুষ্ট করেছেন, আবার মালিকও অনেক কিছু এনজয় করেছেন বিনিময়ে। আমি ধরেন ডিবিসি নিউজের কথা বলি, ওখানে যিনি প্রধান সম্পাদক ছিলেন তিনি একটি ব্যাংকেরও পরিচালক, ব্যাংকের চেয়ারম্যান আবার ওই ডিবিসি নিউজের মালিক। ফলে তারা একে অন্যের সাথে সম্পর্কিত, বিভিন্ন দুর্নীতি, নারী কেলেঙ্কারি, অপসাংবাদিকতা ইত্যাদি মিলিয়ে। ফলে তারা এমন করে নিজেদেরকে ছড়িয়ে দিয়েছিলেন যে আপনি শুধু সাংবাদিক পরিচয়ে তাকে ধরলে কিন্তু হলো না। কাজে এখন আমাদের যেটি দরকার, দেখুন, গণহারে হত্যা মামলা না করে আমরা যেন গণমাধ্যমের ব্যক্তি, শিল্প সংস্কৃতির যারা বয়ান তৈরি করেছেন, যারা আমাদেরকে গণ অভ্যুত্থানের বিপরীতে লেখালেখি করেছেন এবং চুপ থেকেছেন, ষড়যন্ত্র করেছেন, এখনও করছেন। ধরেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, উনি আর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারবেন না, গেলেই মনে হবে রাজাকাররা বসে আছেন। তো এই যে লোকটার যে কি অদ্ভুত মানসিক দৈন্যতা, এবং কি দেখুন, এরা কিন্তু আপনি মোটেও ভাববেন না এরা আওয়ামী লীগে ভালোবেসেছিল বা সেই দলের সম্পর্কিত কেউ। এরা ধান্দাবাজ, এরা সুযোগ সন্ধানী, এরা লোভী, এবং এরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। দেখুন, কোনো টিভি চ্যানেলে কোনো গেস্টকে নিয়ে পাতানো টকশো করা হয়েছে, তারপরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এরকম একজন ভদ্রলোক হচ্ছে মইনুল হোসেন, যিনি পরবর্তীতে মারা গেছেন। দেখুন, 3 জন মহিলা মিলে রাত্রেবেলা
বেগুন গবেষক, একজন গবেষককে কিভাবে কি ধরনের attack অপমান করছিলেন, করেছেন, যে কেন উনি ঝিঙ্গা বা ধুন্দুল করলেন না, কেন উনি বেগুন নিয়ে গবেষণা করলেন। আপনি ভাবতে পারেন যে এরকম কোনো মানুষ রাত 12:30টায় 3জন মহিলা, তাও বেগুনের মতো একটি সবজি, এবং সেটি নিয়ে কথা বলছেন এবং ভদ্রলোককে বলছেন যে আপনি ফৌজদারি অপরাধ করেছেন, কেননা যদি বেগুনের দাম ওঠানামা করে আর এতে যদি সরকারের ইমেজ নষ্ট হয়, তারা কি সরকারের আনসার, সরকারের প্রহরী? তাহলে তাদের নাম হবে সাংবাদিক না, তারা অন্য কিছু। আবার তাকেই আমরা তথ্য কমিশনার হতে দেখেছি, তাদেরকে আমরা দেখেছি বিদেশে মিশনে পাঠাতে। তার মানে আপনি কি দেখেছেন? এই গত সরকারটি আপনার গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যম যেন কোনোদিন প্রশ্ন করতে না পারে। দেখুন, একজন সাংবাদিকের একটি কাজ, সেটি হচ্ছে ক্ষমতা যেখানে আছে সেখানে প্রশ্ন করা, সেটি রাজনৈতিক দল হোক, সরকার হোক, ব্যবসায়ী হোক, যাই হোক। এরা আবার কি করেছে, এই যে সামিট, বেক্সিমকো, এস আলমের মতো বা বসুন্ধরার মতো প্রতিষ্ঠানের দুতিয়ালি করেছেন, তাকে আবার ভারতীয় দূতাবাসে নিয়ে গেছেন, ভারতীয় দূতকে আবার গণভবনে এনেছেন, গণভবনের কাছে আবার ব্যবসায়ীকে এনেছেন। মানে একটা ফরিয়া, একটা টাউটের রোলে। এবং এটি বললে মনে হবে, টাউট বললে আমরা মনে করি অর্থনীতির অঙ্কে ছোট, একদম ঠিক না। ধরেন, নদী ভরাটে অংশ নিয়েছেন একজন সাংবাদিক দম্পতি, একটা মিরপুরের এমপির, তিনি হচ্ছেন তার ফ্রন্ট লাইন মানে তাবেদার, তিনি ব্যাংকের লোন রিশিডিউল করবেন বলে এমপির থেকে নাকি টাকা নিয়েছেন। এমপির স্ত্রী আমাকে বলেছেন ঘটনার পরে। এবং আমি ধারণা করি সাগর রুনি হত্যায় হয়তো কোনো একজন সাংবাদিক দম্পতি জড়িত, আমার ধারণা। আই ফিল আই ক্যান বি রং অ্যান্ড আই শুড বি রং, কিন্তু মনে হচ্ছে। তার মানে আপনি অপরাধের মাত্রাটি বোঝার চেষ্টা করেন, যে গণভবন যার কেন্দ্রস্থল, গণভবনে প্রশ্ন করতে গিয়ে পেছন দিকে পড়ে যাওয়াটা যার স্বাভাবিক ভঙ্গি। এবং যিনি বলেছেন, এই যে এই টেলিভিশনে যে লোকটা ছিল পীযূষ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে প্রশ্ন করার নাকি সাহস কিংবা দুঃসাহস কোনোটি তার নেই। আর এই ধরনের লোকের, ধরেন একসময় তারা আবার সাংবাদিকতা করেছে কবে? কর্মকর্তা হয়ে প্রেস কনফারেন্সে যাবে বা কিভাবে? দেখুন, এগুলো তো সাংবাদিকতার লেশমাত্র নেই, এগুলো হচ্ছে ধান্দাবাজ। উনি আবার একটি দোকান খুলে বসেছিলেন সম্প্রীতির বাংলাদেশ, ওই যে আমাদের এক ডাক্তারের সাথে, হ্যাঁ, ওই যে নুজহাত এর হাজবেন্ড। তো সম্প্রীতির বাংলাদেশটা কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান পয়সায়, রয়ের পয়সায়, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়, আরাফাতদের পৃষ্ঠপোষকতায় এটি একটি দোকান। যখন প্রয়োজন হবে, দেখুন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুরা কিছু দোকান, আহকামুল্লাহ, কুদ্দুস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, আপনি 15 বছরে এই দোকানগুলোর ইতিহাস একবার খেয়াল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ওই সমিতির 500 জন মেট্রো রেলে চলে কি বলেছে জানেন? চাঁদ দেখার অনুভূতি হলো। যেই দেশের 52 ফিট উপর দিয়ে গেলে চাঁদ দেখার অনুভূতি হয়, সে চাঁদে গেলে কি হবে তার? তার মানে দেখুন, আমরা বামন সদৃশ কিছু, মানে আপনার বনসাই সদৃশ কিছু লোককে সুবেশধারী হয়ে, কখনো সাংবাদিক, কখনো শিক্ষক, কখনো সংস্কৃতিজীবী, এদেরকে দেখেছি। দেখুন, এখন শুনলে মনে হয় যে শিল্পকলায় কাকে আমরা স্টেজে উঠতে দিব, কাকে দিব না। ওই লোকের 15 বছরের ইতিহাস বের করেন। তিনি সুন্দরবন নিয়ে নাটক করতে দেননি, তিনি আমাদের তেল গ্যাস রক্ষার অধিকার নিয়ে আন্দোলন করতে দেননি। কাজে আমরা হঠাৎ করে ভুলে গেছি উনি একটা নতুন ফতুয়া পরে রাস্তায় নেমে এসছেন, অ্যাজ ইফ আজকেই তার জন্ম হয়েছে। তার আজকে জন্ম হয় নাই, তার 70 বছর বয়স। তিনি গত 16 বছরে কি রোলে ছিলেন। দেখুন, আমরা অনেক সময় কালপ্রিটদেরকে চিনি, রাজনীতিবিদদেরকে খুব ভালো চিনি। ইদানিং সরকারি আমলা যারা 2 সাইজ বড় স্যুট পরেন, ধরেন কামাল আব্দুল নাসের চৌধুরী, এই লোকটার হাত দিয়া মুজিব শতবর্ষের কত হাজার কোটি টাকা বিতরণ হয়েছে। একজন সাংবাদিক ডিজিটাল বোর্ডের দায়িত্ব পেয়েছিলেন। বাংলাদেশের হেন প্রান্ত নাই, আমি একটা পুকুরের পাশে গিয়ে ডিজিটাল বোর্ড দেখেছি যেখানে কেউ গোসলও করে না। তার মানে ওই সাংবাদিকটি মানে অন্তত 5000 জায়গায় ডিজিটাল বোর্ডের জায়গা পাচ্ছে না, ওই ডিজিটাল লাগানো গায়ে লাগিয়ে ঘুরতে হতো। আর 100 বর্ষ তো ভাই 1 বছরে শেষ হয় নাই, ওটা তো 5ই আগস্ট পর্যন্ত কন্টিনিউ করেছে লিটারেলি। কাজেই অপরাধের মাত্রাটি হচ্ছে এই রকম। এবং তারা বেপরোয়া হয়ে গেছিলেন, তারা ভাবতে শুরু করেছিলেন যে তাদেরকে আর কেউ আইনের আওতায় আনতে পারবে না। এই যে আপনি বারবার মুন্নি সাহার কথা বলছিলেন, এরকম 50টা নাম আমি আপনাকে বলতে পারবো। আমার প্রশ্নটা ওইখানেই যে তাদেরকে কেউ আইনের আওতায় আনতে পারবে না, তাদেরকে কেউ কিছু করতে পারবে না। একটা আব্দুল তুষার সেই প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যেটি সাংবাদিক আশরাফ কাছে এর মধ্যে উল্লেখ করেছেন। আরো একজনের বিষয়ে কথিত সাংবাদিক এক নেতা ইকবাল সোহান চৌধুরী, যার নামেও মামলা ঝুলছে, যার বিরুদ্ধে তিনি আবার টেলিভিশন সংগঠন, যেটি টেলিভিশন মালিকদের সংগঠন সেটাতে নির্বাচন করেন।
আবার আরেকজন তো যদিও অন্য কোনো এক মামলায় তিনি জেলে গেছেন, তিনিও সেখানে মহাসচিবের ক্যান্ডিডেট ছিলেন বা হয়েছিল, নির্বাচিত হয়েছেন সেকেন্ড ম্যান। তো ক্ষমতার চর্চা তো এখনো দেখছি, পার্থক্যটা কি? পার্থক্য আসলে খুব একটা নাই, এবং আমি মনে করি যে আমাদের সংস্কারের প্রয়োজনীয়তা তো এই কারণেই তৈরি হয়েছে। আমাদের যে আইন বা যে পদ্ধতিগুলি আমাদেরকে অতীতে এই ধরনের স্বৈরাচারী অগণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠতে দিয়েছে, অপরাধীদেরকে অপরাধ করবার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে, এই আইন কানুন, এই নিয়ম বিধি, এগুলি তো বদলাতে হবে। আপনি দেখবেন যে একটি কথা খুব প্রচলিত আছে যে যতক্ষণ পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তো আমি অপরাধী না। কিন্তু মুশকিল হচ্ছে আইন এই শব্দটিকে ভিন্ন ভিন্ন ব্যক্তির বেলায় ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করে। যেমন এটকো নির্বাচনের সময় মামলা আছে কিংবা দুর্নীতির অভিযোগ আছে, সেটি তারা বিবেচনায় নিচ্ছে না, কিন্তু আবার ব্যাংকের গ্যারান্টার সরাসরি লোন করে নাই, সেজন্য কিন্তু আবার সংসদ নির্বাচনে একজন কাটকে দিচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমই এর নির্বাচনে গিয়ে হস্তক্ষেপ করছে। মূল বিষয়টি যেটি ঘটেছে, আমাদের আইন কানুন সবকিছুই স্বৈরাচারী মানসিকতা থেকে প্রয়োগ করা হয়েছে। আইন প্রয়োগ যিনি করেন তার ব্যক্তিগত চরিত্রের উপরও কিন্তু নির্ভর করে, কারণ আইন সবসময় যিনি আইন প্রয়োগ করেন তার হাতে ক্ষমতা দেয়, কিন্তু ক্ষমতা দেয় এই বিশ্বাসে যে আইন যিনি প্রয়োগ করবেন তিনি নিরপেক্ষ থাকবেন, তিনি সুবিচার করবেন এবং তিনি কোনোভাবেই কোনো পক্ষপাত করে কোনো অন্যায় সিদ্ধান্ত দেবেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যেহেতু ক্ষমতার মাথা স্বৈরাচারী ছিলেন, যেহেতু দল স্বৈরাচারী ছিল, যেহেতু সকল সিদ্ধান্ত সবকিছু অগণতান্ত্রিক ভাবে হচ্ছিল, যেহেতু সর্বত্র দুর্নীতিকে প্রায় চাষ করা হচ্ছিল, সেই জন্য কেউই এই দুর্নীতি থেকে বাইরে ছিলেন না, কারণ প্রত্যেকেই ধরে নিয়েছিলেন যে দুর্নীতির ট্রেনে যদি চড়তে না পারেন তাহলে তিনি পিছিয়ে পড়বেন। ফলে পড়ি করে দৌড়ে তারা দুর্নীতির ট্রেনে উঠেছেন, না পারলে পরে একটা দুর্নীতি করে বগি কিনে সেই বগিকে ওই সামনের দুর্নীতির ট্রেনে যুক্ত করেছেন। আমি আপনাকে ছোট ছোট কয়েকটা উদাহরণ দেই। আপনি দেখবেন যে এই নৈতিক দুর্নীতি বা মানসিক দুর্নীতি কোন জায়গাতে গিয়ে পৌঁছেছিল। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে সাংবাদিককে আমি পরিচয় দিতে শুনেছি যে উনি প্রধানমন্ত্রীর মেয়ের জামাই। কেন? কবে নাকি বিগত প্রধানমন্ত্রী তার স্ত্রীকে বলেছেন তুমি আমার মেয়ের মতো। এখন উনি তো বাংলাদেশের যে কোনো লোককে বলতে পারেন। আমি বুঝতে পারছি আপনি কার কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার অধীনে চাকরি করেছেন। হ্যাঁ, আমার অধীনে চাকরি করেছিল। আপনি সে মানে আমি তার কোনো ব্যক্তিগত বিষয় না বলি, শুধু এতটুকু বলি যে এই কথাটি সে বলতো, শুধু বলতোই না, সর্বত্র এবং ছবি বের করে দেখাতো যে দেখেন ওনার দুই পাশে আমার দুই মেয়ে দাঁড়িয়ে আছে, বা দুই মেয়ের ফুপা হিসেবে না ফুপা নাকি পরিচয় দিত। তো এরকম জায়গাতে দুর্নীতি গিয়ে পৌঁছেছিল, এবং এগুলি তো মানসিক দুর্নীতি, এটা করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখেছি যে টেলিভিশন চ্যানেলের মালিক শুধু যে চ্যানেল নিয়ে দুর্নীতি করছেন তাই না, তার ব্যবসা দিয়ে দুর্নীতি করছেন এবং সেইটাকে টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের হাত দিয়ে জায়েজ করাচ্ছেন। আমরা দেখেছি সাংবাদিকরা তাদের নিজেদের নির্বাচনের সময় এক ধরনের দুর্নীতি করেছেন, অর্থাৎ নিজেদের নির্বাচনও ঠিক মতো হতে দেন নাই। এবং আপনি দেখবেন যে আজকে যেই প্রশ্নটি হচ্ছে যে কেন আমরা এরকম একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছালাম, আমরা পৌঁছেছি এই কারণে যে ক্ষমতায় যারা ছিলেন তারা চেয়েছেন যে আমাদের দেশে সর্বত্র যে নৈতিকতা আছে সেটা যেন ধ্বংস হয়ে যায়, কারণ নৈতিক কোনো ব্যক্তি তো স্বৈরাচারের পক্ষ নেবে না। এই পুরো বিষয়তে আপনি দেখবেন যে কিছু কিছু লোককে তারা পরিকল্পিতভাবে যুক্ত করেছেন এবং নানাভাবে এদেরকে সুবিধা দিয়েছেন, নানাভাবে এদেরকে দুর্নীতির চক্রে নিয়ে এসে তাদেরকে প্রমোট করেছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এত বড় তারা বিরাট বর্ষব্যাপী, এক বছর পার হয়ে দ্বিতীয় তৃতীয় বর্ষে পৌঁছে গেলেন মুজিব শতবর্ষ। মুজিব শতবর্ষ আপনি লক্ষ্য করলে দেখবেন যে কোনো উপস্থাপক যায় নাই। এটা উপস্থাপনা যারা করেছেন তারা কেউ উপস্থাপক না, অভিনেতা অভিনেত্রী, সংবাদ পাঠক। কারণ ওই ব্যক্তিবর্গ প্রকৃত কোনো উপস্থাপককে দিয়ে অনুষ্ঠানটা উপস্থাপনা করাতে রাজি হন নাই। এবং সেইখানে আপনার মনে আছে একটা অদ্ভুত কাণ্ড করা হয়েছিল, মুজিবর্ষ, লোগোতে লেখা ছিল মুজিবর্ষ, শব্দটা তুলে দিয়েছিল। এই কাণ্ডটি করেছিলেন বিশিষ্ট বাংলা ভাষাভাষী একজন কবি, যিনি এটা দায়িত্ব ছিলেন, আমি যেটা শুনেছি।
এবং সেটা নিয়ে যখন আমরা বললাম যে এটা তো একটা অদ্ভুত কাণ্ড, এরকম মুজিবর্ষ এটা একটা নতুন শব্দ, তখন তারা রীতিমতো মিথ্যাচার করেছেন, বলেছেন যে সফটওয়্যার দিয়ে যখন কোনো কিছুকে উৎকীর্ণ করা হয় তখন সে উৎকীর্ণ করার সময়, এবং সফটওয়্যার দিয়ে যে কোনো কিছু উৎকীর্ণ করা হয় এটা আমি সেই প্রথম জেনেছি। উৎকীর্ণ শব্দের অর্থ ইংরেজি হচ্ছে কোনো কিছুকে এনগ্রেভ করা, কোনো কিছুকে কোনো জায়গাতে খোদাই করে লিখে দেওয়া। তো সফটওয়্যারকে খোদাই করে কোথাও কিছু লিখে নাকি তারা পিএমএ প্রেস উইং থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তারা তেল দিতে দিতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছিলেন যে তারা মিথ্যা তথ্য, এমনকি বিল গেটসকে ছাড়িয়ে তারা সফটওয়্যারের ক্ষেত্রে নতুন তথ্য উৎপাদন করেছেন। এবং আমি আপনাকে ছোট ছোট কয়েকটা উদাহরণ দিই। আরেকটা কাণ্ড হয়েছিল, আপনি লক্ষ্য করলে দেখবেন, যখন করোনা আসে, কোভিড এসেছিল 9 তারিখে, মানে সরকার ঘোষণা দিয়েছেন যে আমাদের কোভিড রোগী ধরা পড়েছে সারা পৃথিবীতে। কোভিড 9 মার্চ 8 মার্চ ধরা পড়লো, 9 মার্চে আমরা জানলাম যে কোভিড এসেছে। সারা পৃথিবীতে কোভিড রোগী ধরা পড়ার সাথে সাথে দেশব্যাপী এক ধরনের জরুরি অবস্থায় চলে গিয়েছিল সারা পৃথিবী, সবাই তখন, কারণ আমরা জানি না কোভিড কি করবে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের সরকার 17 মার্চ পালন না করা পর্যন্ত, 16 মার্চের আগ পর্যন্ত ঘোষণা দেয় না, আতশবাজি ফুটিয়েছে, আতশবাজি ফুটিয়ে তারপরে বলেছে যে এইবার আমরা বন্ধ করতে পারি। কোভিডের জন্য কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু কোভিডের ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল স্যাম্পল নেওয়ার 11 তারিখেই। এবং সেইখানে যে দুর্নীতি হচ্ছিল এটি নিয়ে যখন আমরা কথা বলেছি, আমাদেরকে টেলিভিশনে যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। একদল সাংবাদিক দাঁড়িয়ে গিয়েছিলেন যাতে তাদেরকে, ওই যারা কোভিড নিয়ে দুর্নীতি করছেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করা যায়। এবং এই শাহেদ, সাবরিনা, এদেরকে আপনি দেখবেন যে সেই সময় কিভাবে সাংবাদিকরা প্রমোট করেছেন। দুর্নীতি কিন্তু আসলে শুধু যে টাকা পয়সার দুর্নীতি হয়েছে তা না, শুধু প্রমোট করতে গিয়ে আর কিছু নেয়নি। আমরা তো দেখেছি লাখ লাখ টাকা নিয়েছে, এটা ওপেন সিক্রেট। হ্যাঁ, কোটি কোটি টাকা নিয়েছে। এবং শুধু তাই না, তোষক বালিশ ডাক্তাররা পিপিই পাচ্ছিল না, তখন এই আরিফ, সাবরিনা এরা পিপিই নিয়ে গেছে। বাংলাদেশে ভেন্টিলেটরের অভাব, 2টি সরকারি ভেন্টিলেটর দিয়ে দেওয়া হয়েছিল শাহেদকে। আমার এখানেই দুঃখ লাগে যে সেই শাহেদ মুক্তি পেয়ে গেছে এখন। জি, বহাল তবিয়তে আছেন, আমরা নিউজ করেছি, জামিনে রয়েছেন। সাংবাদিক আশরাফুল কায়সার, তাহলে কি হলো? মানে বিষয়টা মানে দুর্নীতি করে, দালালি করে, চাটুকারিতা করে সাংবাদিকতা করেছে, বহাল তবিয়তে আছে, মানে সুযোগ সুবিধা নিয়েছে, এখনো তারা বহাল তবিয়তে আছেন। এবং এর সাথে প্লাস হয়েছে আর একটা নতুন শ্রেণী গড়ে উঠেছে, যাদের একটি অংশ ভোল পাল্টে বর্তমান সরকারের কাছ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আবার যারা গত 15 বছর কোণঠাসা ছিল, আওয়ামী বিরোধী ছিল, তারা আবার কেউ জেগে উঠেছেন, আবার ওই হলুদ সাংবাদিকদের অবস্থানে তারা চলে গেছে। এটার একটা বড় ঘটনা হয়েছে যে আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। এবং আপনি যদি বলে থাকেন যে সংস্কার কোথায় সবচেয়ে বেশি জরুরি, আমি মনে করি সাংবাদিকতায়। কেননা আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, অসাংবাদিকরা গত 15 বছরে সাংবাদিক বলে খ্যাতি অর্জন করেছেন। এবং ওই যে আপনি তারকা সাংবাদিক বারবার বলছেন, ওটি কিন্তু সৃষ্টি করা। কোনো ভালো সাংবাদিক গত 16 বছরে তারকা হতে পারেনি, সাংবাদিকও হতে পারেনি। কিন্তু অপসাংবাদিকতা যারা করতেন, যারা বিভিন্ন গোষ্ঠীর সাথে সম্পর্কিত থাকতেন, বিভিন্ন উৎসবের মঞ্চে টঞ্চে যেতেন, তাদেরকে আমরা তারকা সাংবাদিক হতে দেখেছি। এটি স্বৈরাচার বানিয়েছিল যাতে করে তার তৈরি করা একটি দলের সাথে আপনি নিজে খেলতে পারেন। আপনাকে একটা সর্বশেষ উদাহরণ দিই। একটি চ্যানেলের একজন পরিচালক গণভবনের লাল শাক, পুঁই শাক, হাঁস, মুরগি, মাছ এগুলো নিয়ে অনুষ্ঠান করেছিল। আমাদের চোখে খুব দৃষ্টিকটু লেগেছিল। আমাদের মনে হয়েছে যে তোষামোদের মাত্রা কতটা ছড়িয়ে যাচ্ছে। উনি মোড়ায় বসে সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। এই ছবিটা দিয়ে আমি একটা পোস্ট দিয়েছি কয়েকদিন আগে, এবং লিখেছি যে ধান্দাবাজরা কত কৌশল না অবলম্বন করেছেন। এরপর থেকে তার চ্যানেলে আমাকে আর ডাকে না। আমি বেশ খুশি, কেননা ওই চ্যানেলটি আমাকে 8 বছর নিষিদ্ধ করেছিল। তারপরে আমি আগ্রহে যে গিয়েছি বলে গিয়েছি, এখন যেতেও ইচ্ছা করে না, কারণ চ্যানেলটি কোনো দর্শক এখন অতটা দেখে না। কিন্তু আপনি শুধু একবার, বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়েছে? আমার কোনো ক্ষতি হয়নি। আমি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে আদৃত মানে টকশো গেস্ট, এবং আমার ওয়ার্ল্ড রেকর্ডের দিকে যাচ্ছে যদি আমি পার্টিসিপেট করি। কাজে চ্যানেলটি ক্ষতি, আমি যেটি বলতে চাইলাম, যেই ব্যক্তি তার ব্যক্তিগত অবজেকশনকে ঊর্ধ্বে উঠতে যেতে না পারেন, এবং তিনি যদি চাইতেন আমার সাথে তিনি বাহাস করতে পারতেন, বিতর্ক করতে পারতেন, কিন্তু না করে উনি ওনার ক্ষমতা ব্যবহার করেছেন। ওই লোকটিও কিন্তু ওই প্রেস কনফারেন্সে নিন্দিত লোকগুলোর একটা, যারা
মানে তেল তেলে প্রশ্ন করতেন এবং অ্যাডজেক্টিভ দিয়ে প্রশ্ন করতেন। আপনার মনে আছে তো যে আপনাকে কি বলবো, আপনার জন্মদিনের শুভেচ্ছা। ওনার টেলিভিশনের এক লোক বলেছিলেন যে আপনি জামদানি নিয়ে দুতিয়ালি করবেন কবে থেকে, এবং তার স্ত্রী এবং তার শ্বশুর পক্ষরা নাকি গোপালগঞ্জের, এটিও প্রেস কনফারেন্সের বিষয় ছিল। আমাদের দেখতে মনে হতো যে এই লোকগুলো নিউজ রুমে ফেরত যায় কি করে। দেখুন আমি আপনাদেরকে বলি, গত গণ অভ্যুত্থানে দেখেছি তরুণ সাংবাদিকরা, তাদের মতো এত তুখোড় খুব কম মানুষ আছে পেশায়, কিন্তু উপরের দিকে পচনটি মাছের যেরকম পচন উপরে, সাংবাদিকতার পচন হয়েছে উপরে। কাজে উপরের অংশকে আমাদের ফেলে দিতে হবে। তরুণ সাংবাদিকরা এবং গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষকে আমরা বিচিত্রার আমলে যেরকম পেটে ভাতে বনরুটি খাওয়া সাংবাদিক দেখতাম, আবার সেটি দেখতে পাচ্ছি। কেননা ওরা বুঝতে পেরেছে যে কন্টেন্ট ক্রাফটিং ইজ এভরিথিং। সেটা যে টেলিভিশনে আসতে হবে, নিউজ পেপারে আসতে হবে, ব্যাপারটা না। তারা মুক্ত সাংবাদিকতায় বিশ্বাস করে, সামাজিক যোগাযোগ মাধ্যম এটিকে তারা ফ্রিল্যান্স জার্নালিজম হিসাবে নিয়েছে, অথবা সিটিজেন জার্নালিজম। আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ ওটি। কেননা টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে সমস্ত দলবাজদেরকে। এই যে আপনি মঞ্জুরুল হাসান বুলবুলের কথা বলছেন, কমিউনিটির জন্য কোনো অবদান রাখেননি। সাংবাদিকতাও কি করেছেন? আমার বিচিত্রার একটা কাভার স্টোরির যে কলেবর, তার পুরো ক্যারিয়ারে এতটুকু লেখার কোনো নজির নাই। কাজে কিসের সাংবাদিক উনি? কিন্তু এরাই প্রতিষ্ঠান দখল করেছেন, কমিউনিটিকে মিসগাইড করেছেন। কমিউনিটির হয়ে সাগর রুনির মামলা না এগিয়ে নিয়ে ইকবাল সোবান উপদেষ্টা হয়েছেন। এই তো ব্যাপারগুলো। কাজে আপনার এখন এদেরকে চিহ্নিত করে তাদের নৈতিক অপরাধের জন্য, তাদের স্খলনের জন্য তাদেরকে আপনার হয় বয়কট করতে হবে, বর্জন করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠান থেকে দাবি উঠতে হবে যে আমরা এই ধরনের নেতৃত্ব চাই না, এই ধরনের মালিক চাই না, এই ধরনের সম্পাদক চাই না। তারা কিন্তু ভীষণ ভয়ে ছিলেন প্রথম কয়েকদিন। তারা বুঝতে পেরেছিলেন যে তাদের নেত্রী পালিয়ে গেছেন, তাদের দল পালিয়ে গেছেন। দেখুন ইতিহাসে কখনো কোনো রাজনৈতিক দলের এত বেশি তাবেদার বা স্তুতি করা বা স্খলনযুক্ত মানুষ একসাথে সমবেত হয় নাই। আমি একটু বলি আপনাকে, 14 সালের নির্বাচনের পরের দিন চা চক্রে গণভবনে যাদেরকে আমরা এই যে নাট্যকার, লেখক, শিল্পী, সাহিত্যিকদেরকে চা খেতে দেখলাম, শেখ হাসিনার সাথে অট্টহাসি করতে দেখলাম, এদেরকে আমার সেদিন মনে হয়েছিল তারা হিউম্যান বিং কিনা। কারণ একটি দেশের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারা বলে থাকেন তারা অধিকারের পক্ষে, মুক্ত মনের পক্ষে, সংস্কৃতির জন ইত্যাদি ইত্যাদি। নিজেদের আবার বিউটিফুল সব টাইটেল তারা বের করেছেন, একে অন্যকে কি নামে ডাকবেন, ইমিরিটাস সম্পাদক পর্যন্ত, তাই তো? কিন্তু আমরা দেখলাম মানুষের অধিকার হরণকে যারা সেলিব্রেট করতেন তারা আসলে হিউম্যান বিং কিনা। কাজে এই প্রশ্নটি জরুরি। দেখুন গণমাধ্যম আর 10টি সেক্টরের মতো না। আজকে অনেক ইন্ডাস্ট্রিতে আপনার অনেক উত্থান পতন হতে পারে, কিন্তু গণমাধ্যম কিংবা এই যে সফটওয়্যার ন্যারেটিভ বা কন্টেন্টের যে জায়গাটা, সেটি নাটক, সিনেমা, আপনি যেটাই বলেন, গান, লেখা, এই জায়গায় নজর দিতে হবে। এটি শুধু টাকার অঙ্কে বিবেচনা করলে হবে না। সেদিন একজন উপদেষ্টা আমাকে বলেছেন যে সংস্কৃতির জন্য বাজেট সবচেয়ে কম, কিন্তু আমার মতে সংস্কৃতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে আমরা ভারতের বিরুদ্ধে ন্যারেটিভের গল্প বলতে চাচ্ছি, ভারত আপনাকে এখন ব্যতিব্যস্ত রাখবে 100% মিথ্যাচার দিয়ে। তাদের পালকি শর্মা আছে, তাদের অর্ণব গোস্বামী আছে, আর ওই যে লোকটা যে ময়ূখ ঘোষ আছে, আমার ধারণা উনি কিছুদিনের মধ্যে গড়াবেন, কারণ হতাশা একটু পেয়ে বসলে গলাবেন। কিন্তু আপনাকে তো পাল্টা ন্যারেটিভ তৈরি করতে হবে। এই সাংবাদিকদের দিয়ে, এই প্রতিষ্ঠান দিয়ে, এই যে যারা গণভবনে ছিলেন কিংবা এখন বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন, তাদের দিয়ে আপনার কিচ্ছু হবে না। এই যে যাকে আমরা কারণ বাজারে অপদস্থ হতে দেখলাম, এদেরকে সমাজ থেকে আপনার বিচ্যুত করে ফেলতে হবে। তাদের অপরাধ বিবেচনায় ধরে ধরে আইনের আওতায় আনতে হবে, এবং বাংলাদেশ যেন দেখতে পায় 2024-এ একটা দারুণ ঘটনা ঘটেছিল। সেটাই আমরা প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ সাংবাদিক আশরাফ কায়সার, ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার আপনাকে। দর্শক, শেষ করছি। গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, আমরা শুধু আশা করব এটুকুই না যে সরকার গণমাধ্যমের ত্রুটি চেপে ধরতে পারলো কি পারলো না, সে বিষয়ে কি রইল। অবশ্যই যারা সাংবাদিক রয়েছে আমরা বা রয়েছেন অগ্রজ অবস্থায় যারা, তারাও হলুদ সাংবাদিকতার বাইরে কতটুকু কী করতে পারে সে বিষয়ে নানা ধরনের নির্দেশনা থাকবে। যারা ক্ষমতার চর্চা করছেন, অবৈধ চর্চা করছেন, নিশ্চয় তাদের বিরুদ্ধেও অনেক ধরনের নির্দেশনা সরকারের পক্ষ থেকে আসবে। শুধু হত্যা মামলা আটকালেই বা হত্যা মামলা দিলেই যে কোনো ব্যবস্থা নেওয়া হলো নিশ্চয় তা নয়। ভালো থাকুন, শুভরাত্রি।